ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট কাল কেন্দ্রগুলোতে যাচ্ছে সরঞ্জাম। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সিইসি। ভোট দিতে রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ, টার্মিনালগুলোতে ভিড়, কঠোর নিরাপত্তা বেষ্টনীতে সারা দেশ। এককভাবে সরকার গঠনে আত্মবিশ্বাসী তারেক রহমান বলেছেন, দেশের স্বাভাবিক পরিস্থিতি ফেরাতে হবে। ডয়েচে ভেলে ও এএফপি-কে সাক্ষাৎকার। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট আগামীকাল। দেশের ইতিহাসে এবারই প্রথম একসঙ্গে হতে যাচ্ছে জাতীয় নির্বাচন এবং গণভোট। জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশের এই নির্বাচনে অংশ নিচ্ছে 50টি রাজনৈতিক দল। সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত একযোগে সারা দেশে ভোট চলবে। গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে চায় ইসি। অনিয়ম ও বিশৃঙ্খলা এড়াতে এবারের নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন সৈকত সাদিক। জাতীয় নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। 12 ফেব্রুয়ারি সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত 300টি সংসদীয় আসনের মধ্যে 299টি আসনে ভোট হবে। একই সঙ্গে চলবে গণভোট। এরই মধ্যে শেষ হয়েছে প্রবাসীদের ভোট ও পোস্টাল ভোট কার্যক্রম। এই নির্বাচনে মোট ভোটার সংখ্যা 12,77,11,899 জন। পুরুষ ভোটার 6,48,25,154 জন। নারী ভোটার 6,28,85,525 জন। আর তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে 1,220 জন। নির্বাচনে অংশ নিচ্ছেন বিএনপি, জামায়াত, এনসিপি, জাতীয় পার্টি সহ মোট 51টি রাজনৈতিক দল। আর মোট প্রার্থীর সংখ্যা 2,028 জন। এর মধ্যে নারী প্রার্থী রয়েছে 81 জন। সর্বোচ্চ 15 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন ঢাকা 12 আসনে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে সমস্ত প্রস্তুতি সম্পন্ন। নির্বাচন কমিশন আশাবাদী একটা চমৎকার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশের ইতিহাসে যে কটি নির্বাচন হয়েছে, এত অধিক সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য কখনো নিয়োগ করা হয়নি। রেজাল্ট একসাথে হবে, আলাদাভাবে কোনো রেজাল্ট হবে না, রেজাল্টই একসাথে হবে। গণভোটের রেজাল্ট তো সহজ, হা কয়টা না কয়টা প্রিজাইডিং অফিসার ডিক্লেয়ার করে দিবে সেন্টারেই। তারপরে প্রতীক ভিত্তিক কি কোন প্রতীকে কে কত ভোট পেয়েছে সেটাও তো আমার প্রিজাইডিং অফিসার কেন্দ্রের তাৎক্ষণিকভাবেই ঘোষণা করবে। ভোটারদের নির্ভয়ে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে কোনো ধরনের বিশৃঙ্খলা ও অনিয়ম বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার। ভোট কেন্দ্রে কেউ কারচুপি করতে চাইলে সেটি যেই হোক, তাকে কোনোভাবেই ছাড়া হবে না। এবং যদি কেউ এ ধরনের চিন্তাভাবনা করে থাকে, তারা যাতে সতর্ক থাকেন। অন্তত এবারে আমাদের যে প্রস্তুতি, কেউ কিন্তু ঘরে বসে বাইরে থেকে এই ভোট সন্ত্রাস করবে, এই প্রশ্রয়, এই সুযোগ পাবে না। উৎসব মুখর ও নির্বিঘ্ন ভোটের পরিবেশ নিশ্চিতে কঠোর নজরদারি রেখেছে নির্বাচন কমিশন। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, ভোটের প্রস্তুতি জানতে সরাসরি চলে যাচ্ছে শরীয়তপুরের সহকর্মী ইলিয়াস মাহমুদের কাছে। ইলিয়াস, নির্বাচন ঘিরে শরীয়তপুরের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে আমাদের জানাবেন। জি, ধন্যবাদ বিপাশা। শরীয়তপুরের নির্বাচনের পরিস্থিতি যদি বলি, আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ভোটের যে সরঞ্জামাদি রয়েছে সেই সরঞ্জামাদি পাঠানোর প্রস্তুতি চলছে। ইতিমধ্যেই অনেকটা আমরা যতটুকু জেনেছি, ভোট আগামীকাল সকাল থেকেই, আসলে সকাল 7:30 থেকে বিরতিহীন ভাবে ভোট হবে। শরীয়তপুরের আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যদি বলি, শরীয়তপুরের আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য যৌথ বাহিনী বিশেষ মহড়া চালাচ্ছে। গতকালও আমরা দেখেছি মহড়া চালিয়েছে এবং বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার জন্য এবং যৌথ বাহিনী বিভিন্ন চেষ্টা চালাচ্ছে। বিলাসপুর হাতমার। ইলিয়াস, ধন্যবাদ আপনাকে। দর্শক, শরীয়তপুর থেকে সহকর্মী ইলিয়াস মাহমুদ যুক্ত হয়েছিলেন।
নির্বাচন সামনে রেখে টানা 4 দিনের সরকারি ছুটি শুরু হলো আজ থেকে। রাজধানী ছাড়ছে মানুষ, বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ যাত্রীদের। সকাল থেকে কমলাপুরে যাত্রীদের ভিড় দেখা গেছে। অনেকে মঙ্গলবার রাত থেকে গাড়ির জন্য অপেক্ষা করছে। বাস মালিকরা গাড়ির সংকট সৃষ্টি করে অতিরিক্ত ভাড়া আদায় করার অভিযোগ করেছেন যাত্রীরা। এদিকে নির্বাচন উপলক্ষে রাজধানী সহ সারা দেশে কঠোর নিরাপত্তা বেষ্টনী গড়ে তুলেছে আইনশৃঙ্খলা বাহিনী। বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারি। এবার প্রযুক্তির দিক থেকে ব্যবহৃত হচ্ছে বডি অন ক্যামেরা, সিসিটিভি ক্যামেরা ও ড্রোন। রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়ে বসানো হয়েছে চেকপোস্ট, তল্লাশি করা হচ্ছে সন্দেহজনক ব্যক্তিদের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ব্যালট পেপার সহ ভোটের সরঞ্জাম। এরই মধ্যে উপজেলা পর্যায়ে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো হয়েছে। পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকাগুলোতে হেলিকপ্টারে করে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জামাদি। সকাল থেকে এসব সরঞ্জাম প্রিজাইডিং অফিসার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তত্ত্বাবধানে ভোট কেন্দ্রে যাচ্ছে। নির্বাচনে লড়ছেন 2028 জন প্রার্থী, নারী প্রার্থী 83 এবং স্বতন্ত্র 275 জন। অংশ নিচ্ছে 50টি দল। তবে প্রার্থীর মৃত্যুতে শেরপুর 3 আসনে ভোট স্থগিত রয়েছে। তাই নির্বাচন হচ্ছে 299টি আসনে। এসব আসনে ভোটার 12,77,11,793 জন। মোট 42,958টি কেন্দ্রে ভোট হবে, যার মধ্যে অর্ধেকই ঝুঁকিপূর্ণ। দর্শক, রাজধানী কারওয়ান বাজার এলাকায় আছেন সহকর্মী ইমরুল কায়েস, যুক্ত হচ্ছি তার সঙ্গে। কায়েস, নির্বাচন সামনে রেখে রাজধানীর সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জানাবেন। ধন্যবাদ বিপাশা। আমি এই মুহূর্তে, আপনি ঠিকই বলেছেন, আমি রাজধানীর কারওয়ান বাজার এলাকায় আছি। আর আইন শৃঙ্খলা পরিস্থিতি জানার আগে আপনাকে আসলে রাজধানীর চিত্র দেখাতে চাই। আপনি দেখতে পাচ্ছেন যে ধরনের এই সময় আসলে এখন তো একদম পিক টাইম, তো এই সময় যে ধরনের ভিড় থাকে, রাস্তাঘাটে যে ধরনের যানবাহন থাকে, আজকে কিন্তু সেরকম নাই। আপনি দেখতে পাচ্ছেন যে গণপরিবহন খুবই কম, একই সাথে প্রাইভেট যে যানগুলো রয়েছে সেগুলোরও কিন্তু কম রয়েছে। এবং রাস্তাঘাটে আমরা যে ধরনের মানুষজন উপস্থিতি দেখি, অফিসগামী মানুষের উপস্থিতি দেখি, বিভিন্ন কাজে যারা বের হন তাদের উপস্থিতি অনেক কম। এখন আপনাকে আমি রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা জানাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে রাজধানীর যে প্রধান সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোতে যে আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন যে কার রয়েছে, বিভিন্ন যে টহল পুলিশ রয়েছে বা অন্যান্য বাহিনীর সদস্যরা রয়েছেন, তারা কিন্তু টহল দিচ্ছেন। এছাড়া বিভিন্ন মোড়ে মোড়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের আমরা পর্যাপ্ত উপস্থিতি দেখতে পাচ্ছি। যেমন কারওয়ান বাজার মোড়েই আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন। এই মুহূর্তে আপনাকে দেখাচ্ছি যে আর্মি যান এখন আমরা দেখতে পাচ্ছি যে তারা যে টহল দিচ্ছেন, এবং বিজিবির যে টহল দল রয়েছেন তারা কিন্তু দেখেন যে টহল দিচ্ছে রাজধানীর রাস্তাগুলোতে। সুতরাং মানুষ যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে, শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে, সেই ব্যবস্থাটি কিন্তু সরকার করেছেন। এবং গতকাল প্রধান উপদেষ্টা তিনি তার ভাষণে যে কথাটি বলেছেন যে মানুষকে ভোট দিতে যাওয়ার কথা বলেছেন, উৎসবমুখর পরিবেশে ভোট হবে, শান্তিপূর্ণ পরিবেশে ভোট হবে, সেই কথাটি তিনি বলেছেন। এবং সেই পরিবেশ বজায় রাখার জন্য সবচাইতে বড় ভূমিকা যাদের, সেটি হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। সে কারণে আইন শৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার জন্য যে ধরনের ব্যবস্থা গ্রহণ করা দরকার তারা সেই ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। এবং আপনি জানেন যে আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন যে কর্তা ব্যক্তিরা রয়েছেন তারা তাদের গতকালকে অনেকে সংবাদ সম্মেলন করেছেন, তারা জানিয়ে দিয়েছেন যে যেখানে যে ধরনের ব্যবস্থা গ্রহণ করা দরকার সেই ধরনের ব্যবস্থা গ্রহণ করবেন যাতে মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে। এবং আরেকটি তথ্য আপনাকে জানিয়ে রাখি যে রাজধানীতে এই মুহূর্তে কিন্তু মানুষের উপস্থিতি কম রয়েছে। ভোট যেহেতু আগামীকাল শুরু হবে সে কারণে অনেকেই গ্রামের বাড়িতে চলে গেছেন। রাজধানীতে যারা বিভিন্ন কর্মে নিয়োজিত ছিলেন তারা কিন্তু ভোট দেওয়ার উদ্দেশ্যে তারা বাড়ি চলে গেছেন। তো যে কারণে রাজধানী কিছুটা খালি হয়ে গেছে। এই খালি থাকার সময়, অর্থাৎ এই ছুটির আমেজের সময় অনেক ধরনের চুরি সহ অন্যান্য ঘটনা ঘটতে পারে। সে কারণেও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তারা প্রস্তুত রয়েছেন যাতে এ ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। কারণ যারা ভোট দিতে গেছেন তারা একটা উৎসবের একটা আমেজের মধ্যে দিয়ে ভোট দিতে গেছেন, কিন্তু রাজধানীতে যদি সেই চুরির ঘটনাটি ঘটে বা অন্য কোনো ঘটনা ঘটে সে কারণে তারা ক্ষতিগ্রস্ত হতে পারেন, সেদিকেও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর নজর রয়েছে। তো মোটামুটি সার্বিক অবস্থা এটি লক্ষ্য করা যাচ্ছে। এবং আগামীকালকে যাতে শান্তিপূর্ণভাবে ভোট হয়, এবং রাজধানীতেও আপনি জানেন যে শান্তিপূর্ণভাবে ভোট হয়, সে কারণে অনেক ঝুঁকিপূর্ণ আসন রয়েছে বা ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র যেগুলি তারা চিহ্নিত করেছেন আইন শৃঙ্খলা বাহিনী, সেখানেও তাদের উপস্থিতি নিশ্চিত করেছেন। মোটামুটি এই ছিল আজকের রাজধানীর চিত্র। কায়েস, ধন্যবাদ আপনাকে। দর্শক, কারওয়ান বাজার এলাকা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইমরুল কায়েস।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের সমর্থনে এককভাবে সরকার গঠনের আশাবাদ জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এএফপি আর ডয়চে ভেলেকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, রাজনৈতিক স্থিতিশীলতা ফেরাতে গুরুত্ব দেয়া হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দিকে। জার্মানির সম্প্রচার মাধ্যম ডয়চে ভেলেকে দেয়া সাক্ষাৎকারে নিজের নির্বাসন জীবন, বেগম খালেদা জিয়ার মৃত্যু, ভারত ও চীনের সাথে সম্পর্ক সহ বিভিন্ন বিষয়ে কথা বলেছেন তারেক রহমান। নির্বাচনী প্রতিশ্রুতির কথা বলতে গিয়ে ফ্যামিলি কার্ডের বিষয়ে তিনি জানিয়েছেন, নির্বাচিত হলে প্রান্তিক জনগোষ্ঠী থেকে এই কার্ড বিতরণের কর্মসূচি শুরু হবে। এছাড়া নারীর ক্ষমতায়ন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক আর গুম খুনের বিচার নিয়েও নিজের পরিকল্পনার কথা তুলে ধরেছেন বিএনপি চেয়ারম্যান। জামায়াত ইসলামের সাথে সম্ভাব্য জোট গঠনের সম্ভাবনা নাকচ করে বলেছেন, সবাই সরকারে এলে দেশ চলবে কিভাবে। এদিকে ফ্রান্সের সংবাদ সংস্থা এএফপিকে দেয়া সাক্ষাৎকারে তারেক রহমান বলেন, আইন করে রাজনৈতিক দল নিষিদ্ধের বিরুদ্ধে বিএনপি। কেউ অপরাধে জড়িত থাকলে আইনানুযায়ী শাস্তি হতে হবে। তিনি অভিযোগ করেন, বিগত প্রায় ১.৫ দশকে আওয়ামী লীগ সরকার অর্থনীতি, স্বাস্থ্য ব্যবস্থা, জ্বালানি খাত ধ্বংস করে গেছে। এ প্রসঙ্গে বলেছেন, মানুষকে নিরাপদ রাখতে আইন শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করাই হবে প্রথম অগ্রাধিকার। কাজের তালিকার সবার উপরে থাকবে দেশবাসী অর্থনৈতিক দুর্দশা দূর করা। বৈদেশিক সম্পর্ক নিয়ে বিএনপি চেয়ারম্যান সাবধানী মন্তব্য করে বলেছেন, জনগণ ও দেশের স্বার্থই সবার আগে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে সরকার। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ভোটের ফলাফল যাই হোক, সবাইকে জাতীয় স্বার্থকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। নারী তরুণদের নির্ভয়ে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান তার। নবনির্বাচিত সরকারের হাতে দ্রুততম সময়ের মধ্যে ক্ষমতা হস্তান্তরের কথাও জানান প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন রকুনুজ্জামান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। ভাষণে নির্বাচনের শৃঙ্খলা পরিস্থিতি সহ সর্বশেষ প্রস্তুতির কথা জানান প্রধান উপদেষ্টা। এই নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় একটি ঐতিহাসিক মাইলফলক। এই নির্বাচনের মাধ্যমে আমরা শুধু জনপ্রতিনিধি নির্বাচন করছি না, একই সাথে আমরা সিদ্ধান্ত নিচ্ছি বাংলাদেশ কোন পথে এগোবে। আমরা কি একটা বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র গড়তে পারব, নাকি আবারও পুরনো ক্ষমতাকেন্দ্রিক ও অনিয়ন্ত্রিত বৃত্তে ফিরে যাব। এই নির্বাচনের গুরুত্ব তুলে ধরে ফলাফল যাই হোক, জাতীয় স্বার্থকে প্রাধান্য দেওয়ার আহ্বান ছিল তার কণ্ঠে। আমি সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতি আন্তরিক আহ্বান জানাই, নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, ব্যক্তিগত বা দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতির বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দিন। বিজয় যেমন গণতন্ত্রের অংশ, তেমনি পরাজয়ও গণতন্ত্রের অবিচ্ছেদ্য সত্য। আপনাদের কাছে অনুরোধ নয়, দাবি জানাচ্ছি, ভয়কে পেছনে রেখে সাহসকে সামনে এনে ভোট কেন্দ্রে যান। আপনার একটি ভোট শুধু একটি সরকার নির্বাচন করবে না, এটি ১৭ বছরের নীরবতার জবাব দেবে। নির্বাচনে কোনো রকম শৃঙ্খলা, ভয়ভীতি প্রদর্শনকে সরকার সহ্য করবে না বলেও সাফ জানিয়ে দেন ডক্টর ইউনূস। নির্বাচনী প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই আমরা লক্ষ্য করছি, একটি চিহ্নিত মহল পরিকল্পিতভাবে গুজব ও অপতথ্য ছড়িয়ে নাগরিকদের মনে সন্দেহ, ভয় ও বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। তাদের উদ্দেশ্য একটাই, নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করা, জনগণের আস্থাকে দুর্বল করা। সর্বত দেশের চাবি ভোটারদের হাতে উল্লেখ করে সবাইকে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এই ভোটের মাধ্যমেই আপনারা জানিয়ে দেবেন, আপনারা জুলাই সনদের প্রস্তাবিত সংস্কার কাঠামোকে এগিয়ে নিতে চান কিনা। নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের কথাও জানান প্রধান উপদেষ্টা। নির্বাচন হয়ে গেলে নির্বাচিত সরকার দ্রুত দায়িত্ব গ্রহণ করবে, তার সঙ্গে শেষ হবে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব। আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে এবং গৌরবের সঙ্গে নবনির্বাচিত সরকারের কাছে দায়িত্ব অর্পণ করে তাদের সর্বাঙ্গীন সাফল্য কামনা করে বিদায় নিয়ে নিজ নিজ কাজে ফিরে যাব। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, ভোটের প্রস্তুতি সম্পর্কে জানতে সরাসরি চলে যাচ্ছি রংপুরে, যেখানে রয়েছেন স্টাফ রিপোর্টার জুয়েল আহমেদ। জুয়েল, ভোটের প্রস্তুতি এবং নির্বাচন ঘিরে রংপুরের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানাবেন। বিপাশা, রাত পোহালেই কিন্তু ভোট, সেই ভোটের সম্পূর্ণ প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। এই মুহূর্তে রয়েছে রংপুর জেলা স্কুল মাঠে, সেখান থেকে ভোটের উপকরণ বিতরণ করা হবে। আপনাকে যদি আমি একটু দেখাই বিপাশা, আপনি দেখতে পাচ্ছেন যে পুরো মাঠ জুড়ে কিন্তু যারা নির্বাচনের দায়িত্ব পালন করবেন তারা এখানে উপস্থিত হয়েছেন। সেই সকাল 8:30টায় তারা এসেছেন। আমরা যতটুকু জানি যে 11টার মধ্যেই সব উপকরণ বিতরণ করা হবে। রংপুর মহানগর
পুলিশ যেটি আয়োজন করেছে এই ভোটের উপকরণ বিতরণের, এটি হচ্ছে যে রংপুরের 1 আসনের আংশিক এবং 4 আসনের আংশিক এবং রংপুর 3 যেটি সদর আসনের, সেখান থেকে এই জেলা স্কুল মাঠ থেকে ভোটের উপকরণ বিতরণ করা হবে। এবং সেই সাথে রংপুর জেলার যে অন্যান্য আসনগুলো রয়েছে, যে বাকি যে আসনগুলো, সেই আসনের উপকরণ বিতরণ করা হবে স্থানীয় পুলিশ লাইন্স মাঠ থেকে, সেটাও 11টার সময় শুরু হবে। তো আমরা এখন পর্যন্ত দেখেছি আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ একেবারেই মোটামুটি খুব শক্ত অবস্থানে রয়েছে, কোথাও কোনো ধরনের আমরা বিশৃঙ্খলার খবর পাইনি। এবং প্রার্থীরাও কিন্তু তারাও বেশ আনন্দ উৎসব নিয়ে ভোটের প্রস্তুতি সম্পন্ন করেছে এবং তারাও তাদের দিক নির্দেশনা দিচ্ছেন তাদের নেতাকর্মীদেরকে। সুষ্ঠু নির্বাচন, ভোটারদেরকে কেন্দ্রমুখী করার যে বিষয়গুলো, সেই বিষয়গুলো নিয়ে আমরা দেখেছি জামায়াত, বিএনপি, জাতীয় পার্টি তারা কিন্তু কাজ করেছেন। এবং সেই আজকে এখানে যারা মাঠে রয়েছেন, সেই মাঠে যারা দায়িত্ব পালন করবেন আনসারি ভিডিপি কর্মকর্তারা, গ্রাম পুলিশ, চৌকিদার এবং পুলিশ, তাদের সাথে কথা, তাদের মধ্যেও যে একটি যে শক্ত অবস্থান, তারাও কিন্তু দৃঢ়তা নিয়ে আছেন যে কালকের ভোট ঐতিহাসিক ভোটে যাতে পরিণত হয়, কোনো ধরনের আইন শৃঙ্খলা অবনতি না হয়, সে তাদের কাছে যে অর্পিত দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব তারা পালন করবেন। এখানে অধিকাংশই যারা দায়িত্ব পালন করছেন তারা কিন্তু প্রথমবারের মতো দায়িত্ব পালন করছেন, তারা নতুন, এর আগে কখনো তারা কিন্তু ভোটের দায়িত্ব পালন করেননি। তো সব মিলিয়ে রংপুরের একটু পরিসংখ্যান এই বিপাশা, রংপুরের 873টি ভোট কেন্দ্র রয়েছে, তার মধ্যে 436টি ভোট কেন্দ্র হচ্ছে একেবারে ঝুঁকিপূর্ণ, বাকিগুলো সাধারণ। এবং প্রার্থী রয়েছেন 44 জন, ভোটার রয়েছে প্রায় 26 লাখ ভোটার। সব মিলিয়ে আমরাও আশা করছি, সাধারণ মানুষও আশা করছে, সবাই আশা করছে যে অন্তত রংপুরের ভোট হবে সুষ্ঠু, শান্তিপূর্ণ, অবাধ, নিরপেক্ষ এবং উৎসবমুখর পরিবেশে। জুয়েল, ধন্যবাদ আপনাকে। দর্শক, রংপুর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী জুয়েল আহমেদ। বিদায় বেলায় সাফল্য ব্যর্থতার খতিয়ান তুলে ধরলেন অন্তর্বর্তী সরকারের হাফ ডজন উপদেষ্টা। মন্ত্রণালয়ের কর্মকাণ্ডের জন্য ধর্ম উপদেষ্টা নিজেকে 95% সফল দাবি করলেও অর্থ উপদেষ্টার মূল্যায়ন নিজের কাজের জন্য 70-এর বেশি নম্বর পাবেন তিনি। এদিকে ভুল ত্রুটির জন্য ক্ষমা চাওয়ার পাশাপাশি মানুষ যাতে তার কর্মকাণ্ড দ্রুত ভুলে যান এমন প্রত্যাশাও জানান বাণিজ্য উপদেষ্টা। বাংলাদেশি পণ্য রপ্তানিতে মার্কিন পাল্টা শুল্ক মাত্র 1% কমলেও সেটা বাণিজ্য মন্ত্রণালয়ের বড় অর্জন দাবি করেন শেখ বশিরউদ্দিন। জিয়াউল হক সবুজের রিপোর্টে বিস্তারিত। দিনের প্রথম ভাগেই সচিবালয়ে প্রথম সংবাদ সম্মেলন ডাকেন ভূমি ও খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। তিনি জানান তার মূল ফোকাস ছিল ভূমি মন্ত্রণালয়ের স্বয়ংক্রিয় পদ্ধতি চালু করা। এ বিষয়ে নিজের সফলতা দাবি করলেও দরকারি আরও অনেক কিছুই করার সুযোগ ছিল বলে অকপটে স্বীকার করেন তিনি। যখন বিদায় নিচ্ছি তখন তিক্ততা বাড়াতে চাই না। আমাদের মন্ত্রণালয়ের তরফ থেকে সর্বোচ্চ পর্যায়ে এটাকে নিয়ে যাওয়া হয়েছিল, এখন উপদেষ্টা পরিষদে নিয়ে যাওয়া হয়েছিল, আমরা সফল হই নাই। এটা দায়ী করার ব্যাপার না, তাহলে সেই ক্ষেত্রে দায়ী আমাকেই করতে হবে, যেহেতু আমি পারি নাই, দায়ী আমাকেই করতে হবে। ব্যর্থতার দায়ভারটা আমি নিচ্ছি। ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ জানান 1.5 বছরের দায়িত্ব পালনকালে হজের বিমান ভাড়া 40,000 টাকা কমাতে পারা তার মন্ত্রণালয়ের বড় অর্জন। অক্ষ প্রশাসনে শৃঙ্খলা প্রতিষ্ঠা ছাড়া আর কোনো খাতেই তার ব্যর্থতা নেই বলে দাবি করেন তিনি। আমি 95% সফল আমার মন্ত্রণালয়ের কর্মকাণ্ডে। এটা যদি আর কিছু সময় পেতাম তাহলে ওয়াকফকে আমরা একটা শৃঙ্খলার ভিতরে, জবাবদিহিতার ভিতরে আমরা নিয়ে আসতে পারতাম। এদিকে সাংবাদিকদের সাথে আলাপকালে অর্থ উপদেষ্টা জানান নির্বাচিত সরকার আন্তরিক হলে পাচার হওয়া অর্থ ফেরত আনা সম্ভব। 1.5 বছরের কাজের মূল্যায়নে নিজেকে 70% সফল দাবি করেন তিনি। আমি একটু প্র্যাগমেটিক, আমি নিজের ড্রাম কিন্তু খুব কমই বাজাই। আমার ভাস্তারা ওই দিনে বলছে, চাচু আমরা প্রাউড, আপনি ড্রাম বাজান না কেন? আমি বলতে বাধ্য এগুলো রাখো তো। আমি সাধারণত একটু যে আমাদের অনেকগুলো করার ইচ্ছা ছিল সেগুলো আমরা করতে পারি নাই, আমাদের কাছে এক্সপেকটেশন। সেকেন্ড, যেগুলো করেছি একেবারে শেষ করে দিয়ে যেতে পারি নাই, অতএব ডেফিনেটলি 100 মার্ক কেন দেবো আমাকে? 70-80 হলে আমি মনে করি যে উই হ্যাভ স্টার্টেড। আরেক ব্রিফিংয়ে বাণিজ্য উপদেষ্টা জানান নতুন চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্রে পাঠানো 90% পণ্যে শুল্ক ছাড় পাবে বাংলাদেশ। কারো সাথে বৈষম্য বা পক্ষপাতমূলক আচরণ করেননি দাবি করে তিনি বলেন সরবরাহ ব্যবস্থায় যেই উন্নয়ন তিনি করেছেন তাতে নির্বাচিত মন্ত্রী মূল্যস্ফীতি কমাতে আরও সফল হবেন। আলুর দাম কমুক এটা আমি চাই না, ডিমের দাম আরও কমুক এটা আমি চাই না, এটা আমার লক্ষ্য না। কারণ আমাকে তো সামগ্রিক অর্থনীতির বিবেচনায় আমার চাষিকে বাঁচাতে হবে। আমি সব জিনিসের দাম যে হু করে কমে যাক, অফকোর্স দ্যাট আই ডোন্ট ওয়ান্ট। তেলের দাম যেটা বেড়েছে, আমরা এটার ক্ষেত্রে
নিয়মতান্ত্রিক অনুসন্ধান করছি এবং এই অনুসন্ধানের পরে আমি এমন কিছু পদক্ষেপ রেখে যাচ্ছি যার বিনিময়ে আমার উত্তরসূরি আমি আশা করি তেলের দাম কমাতে পারবে। বিদায় বেলায় সবকিছু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানান তিনি। সেই সাথে তার কথা দ্রুত ভুলে যাওয়ার আহ্বানও জানান বাণিজ্য উপদেষ্টা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। প্রধান উপদেষ্টা সহ সব উপদেষ্টাদের সম্পদের বিবরণী প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিবরণী প্রকাশ করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে 2024 সালে 30 জুন থেকে 2025 সালে 30 জুন পর্যন্ত এই হিসাব করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী গত এক বছরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্পদ প্রায় 1,61,00,000 টাকা বেড়েছে। এতে প্রধান উপদেষ্টার সম্পদ বেড়ে দাঁড়িয়েছে 15,62,88,806 টাকা। সম্পদ বিবরণীতে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও মাহফুজ আলমের সম্পদের হিসাবও প্রকাশ করা হয়েছে প্রজ্ঞাপনে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী দলের হাতে ক্ষমতা হস্তান্তরের মধ্য দিয়ে দায়িত্ব ছাড়বে অন্তর্বর্তী সরকার ও তাদের কর্মকর্তারা। দায়িত্ব ছাড়ার আগে প্রতিশ্রুতি অনুযায়ী প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টা সমমর্যাদা সম্পন্ন ব্যক্তি এবং তাদের স্ত্রী স্বামীর সম্পদ বিবরণী প্রকাশ করল সরকার। উন্নয়ন বৈষম্যের জাতাকলে পিষ্ট রংপুর অঞ্চলের মানুষ। সরকার ও বিরোধী দলের টানাপোড়েনে এই অচলাবস্থা। আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার তাই সাধারণের ভাবনা একটু আলাদা। সরকার গঠন করবে এমন সম্ভাবনাময় দলের সদস্যদের জনপ্রতিনিধি নির্বাচিত করতে চায় এই অঞ্চলের মানুষ। রংপুর থেকে শাহনেওয়াজ জনির ক্যামেরায় জুয়েল আহমেদের রিপোর্ট। দুঃখ জাগানিয়া তিস্তার অভিশাপ থেকে মুক্ত হয়ে মৌলিক অধিকার নিয়ে এগোতে চায় উত্তরের জেলা রংপুরের মানুষ। বরাবরই সরকার গঠনে এখানকার মানুষের সক্রিয় অংশগ্রহণ থাকলেও দীর্ঘদিন ধরে এ অঞ্চলের মানুষ হয়েছেন বৈষম্যের শিকার। দীর্ঘদিনের এই সমস্যায় উন্নয়ন ও সুযোগ সুবিধা বন্টনে পিছিয়ে উত্তরের এই জনপদ। জামাত আসুক বা বিএনপি আসুক বা জোট যে জুলাই আবর্তন যে সরকারে যেই আসুক, তারা হিসাব করে একটু কাজটা চলে। রংপুরে আমাদের তেমন কোনো উন্নয়ন হয়নি এতদিনেও। তা আমরা যেটা চাই সেটা হচ্ছে যে দলই ক্ষমতায় আসবে আমাদের এমপি যেন সেই দলেরই হয়, আমরা এটা প্রত্যাশা করি। নির্বাচনে জয়ী দলের সংসদ সদস্য না পাওয়ায় অনেক ক্ষেত্রেই প্রত্যাশিত অগ্রগতি আসেনি বলে মনে করছেন স্থানীয়রা। ফলে তিস্তা পরিকল্পনা, কর্মসংস্থান ও শিল্পায়নের মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলো রয়ে গেছে অধরা। আমরা দীর্ঘদিন অনেক রংপুরের লোক পিছিয়ে গেছি। আমরা আগামী দিন চাচ্ছি, আমরা যে অবস্থা পরিস্থিতি আছি আমরা তো হতাশ হয়ে গেছি। আমরা চাচ্ছি যে সরকারে আসুক, আমরা ভালো কিছু একটা চাই। আমরা রংপুরের লোক বরাবরই কপাল পড়া, এবং আমরা সরকার তো গঠন করে এক দল, আমরা প্রতিনিধি নির্বাচন করে আরেক দলের, এবং যার কারণে আমাদের সব দিক দিয়ে আমরা পিছিয়ে। আসন্ন নির্বাচিত সরকার তাদের সমস্যার সমাধান করবে এমনটাই প্রত্যাশা রংপুর অঞ্চলের মানুষের। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, রংপুর। আন্তর্জাতিক প্রসঙ্গ। সমঝোতা বৈঠকে ইতিবাচক কিছু না হলে ইরানের বিরুদ্ধে চরম ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রকে উস্কানি দিয়ে কূটনৈতিক সমাধানে বাধা দানের অভিযোগ তুলেছে ইরান। এমন অবস্থায় যুক্তরাষ্ট্র সফরে গেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের চ্যানেল 12 আর এক্সিওস নিউজে দেয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হয় ইরানের সাথে চুক্তি হবে, নয়তো পাল্টা কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে মধ্যপ্রাচ্যে আরেকটি রণতরীর বহর পাঠানোর হুমকিও দেন তিনি। এ প্রসঙ্গে গত বছরের জুনে ইরান ইসরায়েল 12 দিনের যুদ্ধ আর ইরানের পরমাণু কেন্দ্রে মার্কিন বাহিনীর হামলার প্রসঙ্গ মনে করিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এবারের মধ্যস্থতা আলোচনার পরিস্থিতি ভিন্ন উল্লেখ করে চমৎকার চুক্তির বিষয়ে ইতিবাচক আশাবাদও জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে মধ্যস্থতা বৈঠকে যুক্তরাষ্ট্রকে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্রের সাথে কূটনৈতিক সমঝোতা প্রক্রিয়া নিয়মিত বাধা দিয়ে ইসরায়েল নাশকতা করছে বলে অভিযোগ তুলেছেন মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বেঘেই। বৈঠক নিয়ে আশাবাদ জানালেও আক্রান্ত হলে শক্ত প্রতিরোধ আর পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন। এমন পরিস্থিতিতে ইরানের সাথে সমঝোতার কিছু নীতিমালা প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে হস্তান্তর করতে যুক্তরাষ্ট্র সফরে গেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ট্রাম্প ক্ষমতায় আসার পর ওয়াশিংটনে নেতানিয়াহুর ষষ্ঠ সফর এটি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।